দর্শক, আমাদের এই সেগমেন্টে যিনি বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আজকে আছেন তিনি মুফিদ আহমেদ। তিনি একজন অর্থনৈতিক বিশ্লেষক। আমরা এই বিষয় নিয়ে তার কাছে জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম নিশ্চ- আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাকে আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমিও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ইসলাম চ্যানেল বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। জি, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের এই প্রতিবেদনটি দেখছিলেন যে কিভাবে আসলে ডলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রাতে রূপান্তরিত হয়েছে। তো এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে একদিনে ডলারের দাম বেড়ে গেল ৭ টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ দর। অর্থনীতিতে এর কি কি প্রভাব পড়বে বলে আপনার ধারণা? একদিনে ডলারের দাম বেড়ে গেছে। এ এ এ এটা একটা আসলে স্পিল এফেক্ট অফ দ্য ডলার। হ্যাঁ? এজ এ রিজার্ভ কারেন্সি পৃথিবীতে ডলারের এই is getting stronger and stronger এবং তার আদার কারেন্সি is getting weaker and weaker. তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এটার একটা বিরাট বড় একটা ইমপ্যাক্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা মোটামুটি গত ১ বছরেই কিন্তু আমরা অনেকেই ফলো না করি। বাট জি, যে অর্থনীতি একটা ধস চলে আসছে। যে এখানে ১ম যেটা হচ্ছে বাংলাদেশের ইনভেস্টমেন্ট যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তার একটা বিরাট বড় একটা ইয়ে আ হ্রাস হ্রাস পাচ্ছে। এবং ফরেন অ্যাক্টিভিটিস যেটা সেটা কমে যাচ্ছে। যে কারণে এই ডলার ইস অ্যাপ্রিশিয়েটিং অ্যান্ড টাকা ইস ডিপ্রিসিয়েশন এটাকে বলে। এটাকে আমি জি, আরো ফার্দার যদি বলি সেটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড যেটা সেটাই নিয়ন্ত্রণ করে। যে বাংলাদেশের ওই অর্থনীতি ১০ বলা যায় এই এই এখন আপনারা হয়তো দেখতেছেন বাট এটা দর্শকদের বা জনগণের কাছে দৃশ্যমান হচ্ছে। বাট এটার এফেক্ট কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। জি, জি, আপনাকে আ ধন্যবাদ। তো এটা আমি আরেকটু খোলাসা করে বলতে চাই। জি, সেটা অবশ্যই। হচ্ছে যে সাপ্লাই এন্ড ডিমান্ড আপনি যে কথা বলছিলেন যে প্রতিবেদনে যে ১৯৭০ সালে ডলার রিজার্ভ কারেন্সি হিসাবে আবির্ভূত হয় এবং ডলারের দাম বাড়ার কারণই ছিল যে ডলারের ডিমান্ড বেড়ে গেছিল। জি, তো সেক্ষেত্রে এখন যেটা বাংলাদেশের প্রেক্ষিতে আপনার যেটা ডলারের ডিমান্ড বেড়ে গেছে এবং টাকা দিন দিন ডিপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ডলার এই রেট অফ এক্সচেঞ্জ এটা ডিপেন্ড করে আপনার লোকাল কারেন্সি স্টোরেজের উপর। হোয়াট ডু ইউ মিন বাই স্টোরেজ ইন দা ইকোনমি? ইকোনমি স্টোর বলতে কি বলতে বোঝায় এটা যে টাকাটাকে আমি কি স্টোর করলে কোথাও অথবা ইনভেস্ট করলে একটা বাড়ি তার করলে অথবা একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টর ইনভেস্টেড করলে তার কি লাগবে টাকা লাগবে। জি, তো টাকার ডিমান্ডটা কমে গেছে। হ্যাঁ, এই টাকার ডিমান্ড কমলো কেন? কারণ হচ্ছে আমরা এই দেশের অর্থনীতির অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, ইনফ্লেশন বেড়ে গেছে। এই সমস্ত পরিপ্রেক্ষিতে হ্যাঁ, ডলার আমাদের টাকার মুদ্রা বেড়ে গেছে এবং আমরা অতিরিক্ত টাকা প্রিন্ট করে জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছি। whereas বিদেশি যে ফরেন ইনভেস্টর যেটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আসার কথা ছিল ধরেন আমাদের গার্মেন্টস রয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে জি, সেখানে আমরা কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না সেখানে না আসার কারণেই এই ডলারের আমরা ডিমান্ড দেখছি এবং টাকা ডিপ্রিসিয়েশন ডলার এপ্রিসিয়েশন করতেছে যে কারণে আমাদের গ্লোবাল মার্কেটে আমরা যেটা ফরেন এক্সচেঞ্জ রেট যেটা একটা মেকানিজম আছে সেই মেকানিজমের মাধ্যমে এটা নির্ধারণ হয়। বাংলাদেশের ক্ষেত্রে একটা সরকার একটা হচ্ছে ফ্লোটিং রেট যেটা হচ্ছে ওপেন খোলা বাজারে আপনার ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী এক্সচেঞ্জ রেটটা ঠিক করা হয়। আরেকটা হচ্ছে ম্যানেজ বাই দা সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট। জি, তো বাংলাদেশের ক্ষেত্রে এই ২ টার কোনটাই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ফলো করতেছে না। বাংলাদেশের গভর্নমেন্ট যেটা ফলো করতেছে সেটা হচ্ছে ট্যাগ রাইট যেটাকে বলে। ফিক্সড একটা রেট বাংলাদেশ গভর্নমেন্ট করে দিচ্ছে এবং সেটা অনুযায়ী হচ্ছে। এতে হচ্ছে কি যে একটা আর্টিফিশিয়াল রেট আমরা পাচ্ছি। যেখানে দেখা যায় যে ব্যাংকের এলসি আপনি খুলছেন ৳১৭০ করে, খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ৳১২৫ করে। কারণ এলসি যারা করতেছেন হয়তো তারা আমদানি করবেন আমাদের নন প্রোডাক্টিভ খাতে জি, খাতে আপনার আমাদের অনেক আমদানি নির্ভর অর্থনীতি হয়ে যাচ্ছে। যেখানে কথা ছিল আমাদের অর্থনীতি আমরা হায়ার মিডল ক্লাসে নিয়ে যাব।
সেখানে দিকে না গিয়ে আমরা কি করছি, আমরা আমদানি নির্ভর হয়ে গেছি এবং সেক্ষেত্রে আমাদের অনেক ডলার ডিমান্ড করতেছি, যে কারণে আমাদের টাকা ডিপ্রিসিয়েশন হচ্ছে। এবং খুবই শীঘ্রই, যেটা আপনি রিসেন্টলি দেখেছেন কি না, বাংলা আইএমএফ যেটা প্রেসক্রিপশন যেটা দিয়েছে, যে 2014-এ জি, আমাদের আহ, আহ, যেটা ফোরকাস্ট ছিল, ফোরকাস্ট হচ্ছে 9.4 ইনফ্লেশন, আর জিডিপি হচ্ছে 5.4। এই 5.4 জিডিপি এবং 9.4 যে ইনফ্লেশন, এটা 2008-এ কিন্তু খুব কাছাকাছি এই ফিগারটা ছিল। আপনি দেখবেন আইএমএফ এর প্রতিবেদন যে 6% ছিল আমাদের জিডিপি 2008-এ, জি, ইনফ্লেশন ছিল সেখানে 9.9%। আবার 2001-এ ছিল আমাদের জিডিপি 5.1%, ইনফ্লেশন ছিল 1.8%। তাহলে গত 15 বছর এই সরকার কি অর্জন করলো? এই সরকারের তো তেমন কোনো অর্জনই নাই। জি, এই হচ্ছে মোটামুটি একটি অবস্থা। কাজেই এটা যা শুরু, আমাদের এখনো হাইপার ইনফ্লেশনের কথা হয়তো সরকার সেটা কিভাবে ট্যাকল দিবে আমার জানা নেই। তবে দ্য ইকোনমি উইল হেড টুয়ার্ডস হাইপার ইনফ্লেশন ওয়েন, যখন আমাদের যে বৈদেশিক মুদ্রা, বৈদেশিক লোন আপনার, হ্যাঁ, যেটা দিন দিন বেড়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা খুব সম্ভবত এমন একটা ইকোনমি, এখনো একটা বিপর্যয়ের দিকে ধাবিত হবো, যেটা আমরা শ্রীলঙ্কাতে দেখেছি। সেটা অবাস্তব না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে মূল্যস্ফীতি যদি নাগালের বাইরে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক, সেখানে কি কোনো অস্থিরতা বাড়তে পারে কিনা? অবশ্যই রাজনৈতিক পলিটিক্স ইজ ম্যানেজ বাই দ্য ইকোনমি। হ্যাঁ, যখনই অর্থনীতিতে ধস নামবে, জি, জনগণের ক্রয় ক্ষমতা কমে যাবে এবং জনগণের চাহিদা মতো চাহিদার যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার কিনতে পারবে না, তখন অবশ্যই সেখানে আপনার পলিটিক্যাল বিপর্যয় অবশ্যই আসবে। আপনার মনে আছে কিনা 1974 সালে যে দুর্ভিক্ষ বাংলাদেশ, সেটা কিন্তু হয়েছিল চাউলের দাম থেকেই। হ্যাঁ, চালের জি, দাম ময়মনসিংহের কোনো একটা উপজেলায় সেখানে অস্বাভাবিকভাবে ওভারনাইট চালের দাম বেড়ে যায় এবং সেখান থেকে বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হয়েছিল। কাজেই আগামীতে যে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসবে কিনা সেটা বলা যায় না। এটা ভবিষ্যতেই বলতে পারবে। তবে এই যে আমি একজন অর্থনীতিবিদ, অবশ্যই আমি বলবো যে বাংলাদেশে এখনো এই যে ঋণের বোঝা এবং ইনফ্লেশন যেটা আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার মতো অবস্থা, সেটা বাংলাদেশের জন্য একটা দুশ্চিন্তার কারণ। এবং এটাকে জনগণের সাথে, জনগণের আগামী কিভাবে সেটা মোকাবিলা করবে এবং একটি গণতান্ত্রিক সরকারই আসলে সেটা আহ, সেটা সংশোধন করতে পারে। যে জনগণের প্রত্যক্ষ পার্টিসিপেশন ছাড়া এই ধরনের পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া সম্ভব নয়। জি, জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বাংলাদেশে এই অর্থনৈতিক সমস্যার যে কারণে কি শ্রীলঙ্কার মতো জনগণের রোষানলে পড়তে পারে সরকার? এটা কি আপনার কি মনে হয়? এটাই আমি বলতে চাচ্ছি যে অবশ্যই যখন এটা শ্রীলঙ্কাতে যেটা হয়নি সেটা হচ্ছে তার চেয়ে আরো খারাপ অবস্থার দিকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি। তার জি, মধ্যে আপনি রিসেন্টলি দেখেছেন কিনা, দেখেছেন হয়তো লক্ষ্য করেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা, একটি দেশের আর্থিক ব্যাংকিং সেক্টর হচ্ছে তার ব্যাকবোন। হ্যাঁ, জি, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের ব্যাংকের ব্যাংকিং অবস্থা কিন্তু আরো খারাপ। তো কাজেই হয়তো কোনো একদিন হয়তো দেখবেন যে এই ব্যাংকিং অবস্থা খারাপের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সেভিংস এবং আপনার যে বিভিন্ন ধরনের ডিপোজিট, সেটা হয়তো ব্যাংক ইজ ফেসিং ক্রাইসিস টু ডেলিভার দ্যাট। এক্ষেত্রে যেটা হয়েছে আপনার রিসেন্টলি, আমি যেটা বলবো, তো এই ধরনের পরিস্থিতি অবশ্যই হইতে পারে বাংলাদেশেও, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কাজেই আহ, আহ, এখানে আরেকটা জিনিস আপনি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আইএমএফ রিসেন্টলি বাংলাদেশকে যে লোন গুলো দিয়েছে, তার জি, মধ্যে রিসেন্ট যেটা আপনার গত আই থিঙ্ক জানুয়ারি মাসে, যে ফার্দার এক্সটেনশন একটা লোন অ্যারাউন্ড $1100 মিলিয়ন তারা গ্রান্ট করতে যাচ্ছে। জি, এই ফার্দার এক্সটেনশন লোনটা কি আমি একটু বলতে চাই। জি, বাংলাদেশের অবশ্যই। মানুষ আসলে বিশেষ করে এই লোনের ব্যাপারে, আইএমএফ এর উপর লোনের ব্যাপারে, ইভেন কি যারা এই এলিট ক্লাস, দোজ আর মেকিং দ্য পলিসি অফ বাংলাদেশ, তারাও ভালো করে বুঝে কিনা আমার মনে হয় একটু ডাউট আছে। জি, তো সেক্ষেত্রে একটা বলতে, ধরেন আপনি একটা বাড়ি কিনলেন, একশো 1 মিলিয়ন। এখন আপনি সেখানে আপনি 25%, 75%, 25% ডিপোজিট দিয়েছেন।
তো 75% 25% প্রতি আপনি 75% ব্যাংক থেকে লোন নিয়েছেন। জি, এখন আপনি আপনার বাড়ির মর্টগেজটা সামাল দিতে পারতেছেন না, আপনার ইনকাম কমে গেছে। হ্যাঁ? এখন আপনি কি করলেন যে না আমাকে আরো বড় করতে হবে। আপনি আরো 20% বড় করতে গেলেন। তাহলে 95% বড় হয়ে গেল। বাংলাদেশের এই যে গত জানুয়ারি মাসে যে লোনটা আইএমএফ থেকে নিচ্ছে, এটাকে বলে এক্সটেনশন অফ ফার্দার লোন। হ্যাঁ? জি, এটা অ্যাডভান্স লোন আরো নিচ্ছে। তো এই যে বাংলাদেশ একটা এই লোনের ফাঁদে পড়ে যাচ্ছে, বর্তমান সরকার বাংলাদেশকে একটা লোনের ফাঁদে ফেলে দিচ্ছে এবং সেখানে বাংলাদেশ আগামীতে যে দেউলিয়া হবে না এটা কিন্তু বলা যায় না। আমরা খুবই কাছাকাছি, দেউলিয়া হওয়ার কাছাকাছি, এবং সেটাই বাংলাদেশের জনগণ হয়তো আগামীতে কিভাবে সামাল দিবে সেটা বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের জনগণদের প্রত্যক্ষ এই পার্টিসিপেন্ট ছাড়া, হ্যাঁ, এই ধরনের এই দুর্নীতি বলেন, তারপরে জি, আপনার বিভিন্ন এই জিনিসগুলা কন্ট্রোল করা সম্ভব হবে না। জি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে টাকার এই অবমূল্যায়নে শেয়ার বাজারে কি কোনো প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কিনা? অবশ্যই সেটাও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি এই আইএমএফ এর প্রেসক্রিপশনে কিন্তু একটা জিনিস কথা লেখা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আপনার কি করতে হবে, ডেভেলপ করতে হবে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কিন্তু 2000 আপনি আমরা জানি যে 2005 থেকে 2007-8 এই সময়কালে বাংলাদেশের একটা ঘরোয়া ডোমেস্টিক ক্যাপিটাল মার্কেট কিন্তু গ্রো করেছিল। জি, কিন্তু দুর্নীতি বলেন এবং বিভিন্ন ধরনের রাঘব বোয়ালরা এই ক্যাপিটাল মার্কেটকে কি করেছে, একের পর এক দশ নেমিয়ে দিয়ে তারা ক্যাপিটাল মার্কেটকে মোটামুটি এটাকে ধ্বংস করে দিয়েছে। তো কিন্তু এই প্রেসক্রিপশনে কিন্তু লেখা আছে বাংলাদেশে, হ্যাঁ, এটা খুবই জরুরি ক্যাপিটাল মার্কেট কে গ্রো করা। এক, দুই নম্বর হচ্ছে আরেকটা জিনিস, যে বাংলাদেশের এই যে ক্যাপিটাল মার্কেট, এই যে আইএমএফ এর যে প্রেসক্রিপশন, আপনি দেখবেন যে আইএমএফ এর চিফ কান্ট্রি ম্যানেজার উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, জি, এবং তার প্রেসক্রিপশন এই বাংলাদেশের আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংকের সবগুলা লোন বর্তমানে হচ্ছে, এবং মোস্ট অফ দ্য ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে প্রজেক্ট গুলা করতেছে। এখন আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন আর আমাদের যে ফরেন 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 মিনিস্ট্রিতে বলেন, সেই ফরেন মিনিস্ট্রি একটা প্রেসক্রিপশন চেয়েছে আইএমএফ এর কাছে যে আমরা কিভাবে আমরা ম্যাক্রো ইকোনমিক্স ফ্রেমওয়ার্কে কাজ করব। এই ফ্রেমওয়ার্ক দুঃখ লাগে যে আমাদের অনেক বড় বড় অর্থনীতিবিদ রয়েছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে জি, রয়েছেন আমাদের অনেক অর্থনীতিবিদ। তাদের ক্ষেত্রে চাওয়ার পরিবর্তে আমরা একটি পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন চাচ্ছি, আপনার আইএমএফ এর মাধ্যমেই সেটা চাচ্ছি। এবং আমরা আমরা নিজে এখানে তাহলে কার প্রশ্ন আসে, কার স্বার্থশালী সেখানে প্রাধান্য পাবে? এখানে তো আমাদের স্বার্থ প্রাধান্য পাওয়ার কোনো আমি কোনো ভীষণ দেখি না। তো কাজেই আমাদের যে এই যে আপনার যে ক্যাপিটাল মার্কেট বলেন, যে সেভিংস একটা জনগণকে যে উৎসাহিত করা, জি, একটা বিপ্লব সাধন করা, যে আপনার আমাদেরকে সঞ্চয় করতে হবে জাতীয় অর্থনীতিকে, ডোমেস্টিক অর্থনীতিকে প্রবৃদ্ধি করার জন্য। এ ধরনের কোনো পদক্ষেপ নাই। আর এই সমস্ত পদক্ষেপ তখনই আসবে যখনই একটি পলিটিক্যাল মুভমেন্ট থাকবে, একটা ডায়নামিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে পলিটিক্যাল লিডারের মধ্যে। বস্তুত বাংলাদেশে এ ধরনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তীতে বাংলাদেশে এ ধরনের কোন পলিটিক্যাল লিডারের জন্মও হয় নাই, আসেও জি। নাই, তারা এ ধরনের ভীষণও দেখে নাই, এবং জাতি আজও তাদের অপেক্ষায়, এ ধরনের একজন নেতার অপেক্ষায় আমি বলবো এখনো দিন গুনছে। জি। ধন্যবাদ জনাব মুফিদ রহমান আপনার মূল্যবান মতামতের জন্য। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। আজ বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ, এবং ইসলাম চ্যানেল বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা। জি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বেজেছে বিদায় ঘণ্টা। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুভ সন্ধ্যা অনুষ্ঠানে। তবে তার আগে জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখতে পারেন আজ রাত 12টায়, আগামীকাল ভোর 6টায় এবং দুপুর 12টায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলাম চলনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।